জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা করব তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস 4 এর প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের আমরা সমাধানগুলো করাচ্ছি। প্রথম স্কুল আজকে আমরা করব দ্বিতীয় যে স্কুলটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে স্কুল রয়েছে যেটা কৃষ্ণনগর এভি হাই স্কুল রয়েছে প্রাথমিক বিভাগ, ওই স্কুলের যে গণিতের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা খুব সুন্দর করে আজকের ক্লাসে আলোচনা করব। প্রত্যেকে সুন্দর করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। গণিতে পরীক্ষাতে সম্পূর্ণ অর্থাৎ ফুল নম্বর পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন বিচিত্রা প্রত্যেকটা গণিত তোমার খুব সুন্দর করে জানা থাকা চাই। চলো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। দ্বিতীয় স্কুল একের দাগের ক, মানের অধক্রমে সাজাও। অধক্রম মানে কি? ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো। তাহলে পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বড় কে 637। কেউ তোমরা যদি বুঝতে না পারো, কারণ ফোরে পড়ছো মানে সংখ্যাগুলো বড় ছোট বোঝা আরামসেই যাবে। যদি নাও যায় তাতেও আমি শেখাচ্ছি কিভাবে বুঝবে, কিভাবে একটা একটা করে অঙ্ক দেখবে। এর প্রথমে 4, এর 6, এর 5, এর 6, ওর 5 দেখে নেবে সবগুলোতে একই অঙ্ক আছে কিনা। এটাতে 3টা অঙ্ক, এটাতেও 3টা, এটাতে 3টা, এটাতে 3টা, এটাতে 3টা, সবার একই অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে এর প্রথমে 6, এর 6, এর 5, এর 6, এর 5, তাহলে সব থেকে ছোট কে হয়ে যাবে 425। ও সব থেকে ছোট, কারণ ওর প্রথমে 4 আছে। ব্যাস, এর দুজনের মধ্যে 5 আছে, আমি বুঝতে পারছি না কে বড় কে ছোট। তারপরেরটা দেখবো, এর আছে 2, এর আছে 0, তাহলে বড় কে হয়ে যাবে 527। তাহলে সব থেকে ছোট হবে আমাদের 425, ঠিক আছে। তারপরে কে হবে 508। এরপরে আমাদের কত হবে? এরপরে আমাদের হয়ে যাবে 527। এবারে এরও প্রথমে 6 ছিল, ওরও প্রথমে 6 ছিল, বুঝতে পারছিলাম না কে বড় কে ছোট। পরেরটা দেখো, এর আছে 3, এর আছে 0, তাহলে বড় কে 637। তাহলে সব থেকে বড় হয়ে যাবে আমাদের 637। তারপরে বড় আমাদের 602, এরপরে 527, 508, 425। ক্ষয়ের দাগে এটা রয়েছে ইনক্রিজিং অর্ডার, ঊর্ধ্বক্রম রয়েছে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে এইগুলো তোমরা প্রত্যেকেই হয়তো ছোট বড় করতে পারবে, পরীক্ষার হলে এটা গুলিয়ে যায়। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। এটাতে তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোটটাকে প্রথমে লিখবো। সব থেকে ছোট কত? 531, এটা সব থেকে ছোট। এরপরে আমাদের হচ্ছে 682, এরপরে 735, সরি 735 না, 720 আছে, তারপরে 735, আর সবশেষে হচ্ছে সবার বড় 870। 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, গয়ের দাগে 7 8 0 9 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। তাহলে আমরা শিখেছি কোন অঙ্ক দিয়ে যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে ছোট থেকে সাজাবো, তবে শূন্যকে প্রথমে না লিখে শূন্যকে দ্বিতীয়তে লিখবো, বাকি সবগুলোকে ছোট থেকে বড় সাজাবো। তাহলে সবার প্রথমে 0, তারপরে 7 8 9 হওয়ার কথা, কিন্তু কি শিখিয়েছি তোমাদেরকে? শূন্যকে সর্বদা দ্বিতীয় স্থানে লিখবে, কারণ প্রথমে 0 থাকলে তার কোনো মূল্য থাকে না, হয়েছে। তাই শূন্যের মূল্য দেওয়ার জন্য আমাদেরকে শূন্যকে সর্বদা দ্বিতীয় স্থানে লিখতে হবে। তাই এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালেও তার মান কিরূপ থাকে? অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই থাকে, বদলায় না। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? অপরিবর্তিত। বা তোমরা একই কথাটা লিখে দিতে পারো যে কিরূপ থাকে? একই থাকে। আরো যদি তোমরা ভালো শব্দ লিখতে চাও, অপরিবর্তিত কথাটা লিখতে পারো কি না, দেখো 5 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে আমাদের কত হয়? 10। এই রকম করে বোঝাচ্ছি, 5 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের কত হয়? 10। আবার যদি আমরা 2 এর সঙ্গে 5 গুণ করি তাতেও আমাদের উত্তর কত আসে? 10। তাহলে এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। আবার পরবর্তীতে এটা গুণ্য, এটা গুণক। তাহলে দেখো গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করেছি, কিন্তু মানের দেখো কোনো পরিবর্তন ঘটেনি। 2 এর সঙ্গে 3 গুণ করলেও 6, 3 এর সঙ্গে 2 গুণ করলেও 6, 12 এর সঙ্গে 4 গুণ করলেও 48, 4 এর সঙ্গে 12 গুণ করলেও 48। তাহলে গুণ্য এবং গুণকের স্থান পাল্টালেও, স্থান বদলালেও মান একই থাকে, অপরিবর্তিত। ঠিক আছে, চলো দাগে 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 2টো 34 বাজে, 24 ঘন্টার ঘড়িতে কি গো? আমরা শিখেছি
24 ঘন্টার ঘড়িতে দুপুর 12টার পরে যা সময় হবে তার সঙ্গে 12 যোগ করে দেবে। ঠিক আছে, দুপুর 12টা নয়, 1টার পরের যে সময়গুলো হবে, 1টা থেকে 12টা 59-এর পরের যে সময়গুলো সেগুলোর সঙ্গে 12টা করে যোগ করে দেবে। তাহলে দুপুর 2:34 আছে, তাহলে এর সঙ্গে আমরা কি করে দেব, 2:34 যোগ করে দেব। আচ্ছা, আগের গুলো বাংলাতে লিখছিলাম না ইংরেজিতে হবো, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে আমাদের কত হবে, 4, 3, 12 দিয়ে 14। তাহলে 12 ঘন্টার ঘড়িতে যেটা দুপুর 2:34 দেখাবে, 24 ঘন্টার ঘড়িতে সেটা কত দেখাবে, 14 ঘন্টা 34 মিনিট। মনে রাখা খুবই সহজ। দুপুর 12টা 59-এর পরে, ইংরেজিতে লেখা হয়ে গেছে, 12টা 59-এর পরের যা সময় সবগুলোর জন্য, দেখো 12টা 59-এর পরেই আমরা কি হয়, আমাদের 1টা বাজে, সেই 1টাকে আমরা কি লিখবো, 13টা লিখবো। তাহলে 12টা 59-এর পরে যা সময় সেইগুলো আমাদের 24 ঘন্টার ঘড়িতে বের করতে বললে আমরা 12 যোগ করে দেবো তার সঙ্গে। নেক্সট, যোগ বলেছে, দেখো এটা আমাদের যোগ আছে, 8-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে। আচ্ছা, কখনো সম্ভব? 8-এর সঙ্গে যোগ করে 4 করতে হবে, তাহলে 8-এর সঙ্গে আমরা কিছু যোগ করে 4 করতে পারি না, কম হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে আমরা কি করতে পারি, এই 4টাকে আমরা 14 করতে পারি, তাই না? তাই এখন ভাববো যে 8-এর সঙ্গে কত যোগ করলে 14 আসে, না 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 আসে। যেহেতু যোগ বলেছে, আমার যদি বিয়োগ বলতো তখন আমি 8 থেকে 4 কমিয়ে 4 করতে পারতাম, কিন্তু 8-এর সঙ্গে যোগ করে 4 কি করে সম্ভব নয়। তাহলে আমরা 8-এর সঙ্গে যোগ করে 14 করতে পারি। তাহলে 8 আর 6 যোগ করলে 14, তাহলে এখানে কত হলো, 4। হাতে কত থেকে আছে, 1 থেকে আছে, 14 তো আমরা 4 বসিয়েছি, হাতে কত আছে, 1। তাহলে এই যে 2 আর 2 4, ওখান থেকে হাতের এসেছিল, এখানে হয়ে গেল 5। ব্যাস। এখানে একই রকম ভাবে 3-এর সঙ্গে কত যোগ করলে 1 আসে, 3-এর সঙ্গে যোগ করে 1 আনতে হবে, সম্ভব নাকি? সম্ভব নয়। তো ওটাকে আমরা কি করব, 11 করব। 3-এর সঙ্গে 8 যোগ করলে আমাদের 11 আসে, 11-এর কত বসিয়েছি, 1। হাতের 1 আছে, 5 আর 1 6, আর হাতের 1 7। তাহলে এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে বসবে 7, এখানে 8, এখানে 5, এখানে 6। চলে আসছি বিয়োগে। তাহলে 0 থেকে তো 9 বাদ যাবে না, আমরা ধার নেব। এখান থেকে 1 ধার নিলে 10, আবার এখান থেকে 1 ধার নিলে 10, আবার এখান থেকে 1 ধার নিলে 10। তাহলে এখানে 10 থেকে 9 বাদ দিলে 1। এখানে এখন কত আছে, এখানে এখন 9 আছে। এখানেও কত আছে, 9। এখানে কত আছে, 7। 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে 8000 থেকে যদি আমরা 4999 বাদ দিই, আমাদের কত আসবে, 3001। চলো পরবর্তী প্রশ্ন। দেখো বছর মাস দিনের যোগ বিয়োগ আছে, থাকুক কোনো সমস্যা নেই, এক এক করে বিয়োগ করো। দেখো 13 দিন থেকে 27 দিন বিয়োগ করতে বলেছে, আমরা কিন্তু কম থেকে বেশি বিয়োগ করতে পারবো না। তাহলে 13 দিন থেকে 27 কি করে বিয়োগ করব, বিয়োগ করা তো সম্ভব নয়। তাহলে কি করতে হবে, আমাদের বাম দিক থেকে ধার নেব। কত ধার নেব, বাম দিক তো মাস, এটা তো আমাদের দিন। তাহলে এখান থেকে আমরা কি করব, মাস ধার নেব। কত মাস ধার নেব, 1 মাস ধার নেব। তাহলে 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এখান থেকে নিচ্ছি মাস, কিন্তু ও সেটাকে লিখছে দিনে, কারণ এর সবকিছুটা দিনে হিসাব হবে, এর সবকিছুটা মাসে হিসাব হবে। তাহলে এর কাছে ছিল 8 মাস, ওকে 1 মাস দিয়ে দিল, তাহলে এর কাছে আর কত আছে, 7 মাস। ও সেই 1 মাসটাকে কিসে লিখবে, দিনে লিখবে। কত দিন, 30 দিন। তাহলে ওর কাছে ছিল 13 দিন, দাদার কাছ থেকে 1 মাস অর্থাৎ 30 দিন নিয়ে এসছে। তাহলে মোট আমাদের ওটা কত হয়ে গেল, 43 দিন। এবারে 43 থেকে 27 সুন্দর আমরা বিয়োগ করতে পারি। 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে তোমার রয়েছে কত, 3, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 16 দিন। এখানে কত আছে, 7 মাস। আবার দেখো 7 থেকে 11 বাদ যায় না, এ আবার কি করবে, একই রকম ভাবে এর কাছ থেকে ধার নেবে। এটা কি 1 বছর, 1 বছর মানে কত, 12 মাস। তাহলে ওখানে আগে থেকে তো 7 মাস ছিলই, এর কাছ থেকে 1 বছর অর্থাৎ 12 মাস ধার নেবে। তাহলে মোট আমাদের কত মাস হয়ে যাবে, 19 মাস। তাহলে ওপরে কত হয়ে গেল, 19 মাস। এবারে সুন্দর করে 19 থেকে 11 আমরা বাদ দিতে পারি। তাহলে 19 থেকে 11 বাদ দিলে আমাদের কত আসবে, 8 মাস। এখানে এখন কত আছে, 2 বছর। কেন, 3 বছর থেকে 1 বছর তো নিয়ে নিয়েছি। তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমাদের কত চলে আসবে, 1 বছর 8 মাস 16 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 1 বছর 8 মাস 16 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। ওখানে যোগ রয়েছে, কি বলা রয়েছে দেখো, যোগ করো এক এক করে।
8 আর 2 10, 10 3 13, 3 হাতে 1, 2 3 1 4, 43 দিন। 5 6 আর 7, 13 মাস। 7 3 10 4 14, তাহলে এটা আমাদের কত এসছে? 14 বছর 13 মাস 43 দিন। এখানে কিন্তু শেষ করে দিলে চলবে না, আমাদের পরিবর্তন করতে হবে। কেমন করে? না, দিনের ঘরে 30 কিংবা 30 থেকে বেশি থাকবে না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 30 থেকে বেশি আছে, তাই আমরা ওখান থেকে 30 বাদ দেব। এমনি এমনি বাদ দিতে পারবো না। ওর কাছে 43 দিন ছিল, ওর কাছ থেকে যদি আমি 30 দিন কেড়ে নিতে চাই, ও তো একটা থাপ্পড় দেবে। আমি কারোর কাছ থেকে যদি 5টা 100 টাকার নোট নিই, তার বদলে আমাকে একটা থেকে 500 টাকার নোট নিতে হবে, তাই তো? আমি কাউকে যদি একটা 500 টাকার নোট দিই, সে বদলে আমাকে 5টা 100 টাকার নোট দেবে। তাহলে ওর কাছ থেকে 30 দিন বের করে নিচ্ছি, মানে ওকে তো কিছু একটা দিতে হবে। ওকে আমরা কি দেব? মাস দেব, যে আমার খুচরো লাগবে তুই গোটালে। 30 দিন নিলাম, তার বদলে ওকে 1 মাস দেব, কারণ 1 মাস সমানই তো 30 দিন। তাহলে 30 দিন ওখান থেকে বের করে নিয়ে 1 মাস ওকে দিয়ে দেবো। বোঝা গেছে কথাটা? তাহলে 43 থেকে 30 বাদ দিলে আমাদের কত হলো? 13 দিন হয়েছে। আমার কাছে তাহলে 100 টাকা আমার কাছ থেকে বেরিয়ে গেল, যেমন আমার কাছে কিন্তু 500 টাকা ঢুকে গেল। তাহলে এখানে মাস কিন্তু আমাদের ঢুকে গেল। 13 আর 1 যোগ করলে কত হলো? 14 মাস। আবার একই রকম ভাবে মাসের ঘরে কিন্তু 12 কিংবা 12-র বেশি থাকবে না, কারণ 12 মাস সমানই তো 1 বছর। তাহলে 12 যদি বেশি থাকে, 12 বা 12-র যদি বেশি থাকে, আমরা বিয়োগ করব। পরিষ্কার দেখতে পাচ্ছি 12-র বেশি আছে, তাহলে এখান থেকে আমরা কি বাদ দেব? 12 মাস বাদ দেব। ঠিক আগের মতোই এমনি এমনি আমরা বাদ দিতে পারবো না, এমনি এমনি আমরা বিয়োগ করতে পারবো না। যেহেতু ওর থেকে 12 মাস বের করে নিচ্ছি, ওকে আমরা গোটাগুটি একটা কি দিয়ে দেবো? 1 বছর দিয়ে দেবো। ওর কাছ থেকে 12 মাস নিচ্ছি, তার বদলে 1 বছর দিচ্ছি, তবেই তো সমান থাকবে। তাহলে এখানে তো 13 দিন ছিল, রেখে দাও। 14 থেকে 12 মাস গেলে আমাদের 2 মাস, এটা আমাদের কত হবে? 14 আর 1 যোগ করলে 15 বছর। তাহলে উত্তর আমাদের চলে আসবে, দেখো সুন্দর করে, 15 বছর 2 মাস 13 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথম প্রশ্নের আমাদের উত্তর এসেছিল 1 বছর 8 মাস 16 দিন হয়েছে। চলে আসছে পরবর্তী প্রশ্ন। 4 দাগ। কৃষ্ণনগরে একজন কুমোর, অর্থাৎ যিনি মাটির কুমোর হচ্ছে, পুতুল বানাচ্ছেন, একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করবে? তাহলে 2 সপ্তাহ মানে কতদিন? আমরা জানি 2 সপ্তাহ, 1 সপ্তাহ সমান 7 দিন, 2 সপ্তাহ সমান হবে 14 দিন হয়েছে। তাহলে একদিনে যদি 78টি পুতুল তৈরি করেন, 14 দিনে কতটা তৈরি করবে? 14 কে 78 দিয়ে গুণ দিয়ে দেবো হয়েছে। ভাষায় লিখতে হবে এগুলোকে। একদিনে তৈরি করেন 78টি, অতএব 14 দিনে কতটি তৈরি করবে? 78 কে 14 দিয়ে গুণ করতে পারো, না হলে 14 কে 78 দিয়ে গুণ করতে পারো, একই জিনিস। কারণ আমরা শিখলাম যে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 8 4 32, 14 নিচে লিখলে ভালো, একদম 14 নামটা দিয়ে গুণ করে দিতাম। 8 4 32, 2 হাতে 3, 8 একে 8 3 11, 7 দিয়ে করলে 7 4 28, 8 হাতে 2, 7 একে 7 2 9। তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 9, এখানে থাকবে 10। তাহলে মোট কতগুলো পুতুল তৈরি করবেন? 1092টি পুতুল তৈরি করবেন। ক্ষয়ের দাগে চলে আসুন। নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেলের দাম 2200 টাকা, 1 পেটি কমলা লেবুর দাম 1017 টাকা। কোন ফল কিনতে নীলা পিসির বেশি খরচ হলো? কত বেশি? তাহলে 1 পেটি আপেলের দাম কত? 2200 টাকা। 1 পেটি আপেলের দাম, তিনি ক পেটি আপেল কিনেছেন? 4 পেটি। তাহলে আমরা কি করব? 4 দিয়ে গুণ দিয়ে দেবো। 0 0 4 2 8 4 2 8। এটা কিসে খরচ হলো? আপেলে। ঠিক আছে, ভাষায় লিখবে কিন্তু তোমরা। 1 পেটি আপেলের দাম 2200 টাকা, অতএব 4 পেটি আপেলের দাম 8800 টাকা। ঠিক আছে, একই রকম ভাবে কমলা লেবু, 1 পেটি কমলা লেবুর দাম কত? 1700 টাকা। 1 পেটি কমলা লেবুর দাম কত? 1700 টাকা। তারপরে লিখবে অতএব 5 পেটি কমলা লেবু। দেখো 5 পেটি কমলা লেবু কিনেছে না? তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত? 5 দিয়ে গুণ করব। 0 0 7 5 25 5, হাতে 2, 5 একে 5 2, সরি ভুল হয়ে গেল তো, 35 85, 8500 টাকা। নিচে নিচে ভাষা দিয়ে লিখবে, যেমন করে বলছি। লিখবে 1 পেটি আপেলের দাম 2200 টাকা, অতএব
4 পেটি আপেলের দাম 2200 আর 4 গুণ করে এটা লিখবে। ঠিক তার নিচে লিখবে 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা, 5 পেটি কমলা লেবুর দাম গুণ করলে 2500 টাকা। তাহলে কোনটাতে বেশি টাকা লাগছে? দেখো আপেল কিনতে লেগেছে 8800 টাকা, কমলা লেবু কিনতে লেগেছে 8500 টাকা। তাহলে কোনটাতে বেশি লাগছে? আপেলে বেশি লাগছে। কত বেশি? দুটোকে বিয়োগ দিয়ে দেব। কত বেশি? দুজনকে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে? বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 300 টাকা। তাহলে শেষের যে ভাষাটা চেয়েছে, কোন ফল কিনতে বেশি খরচ করলো? না, নীলা পিসি আপেল কিনতে বেশি খরচ করেছে। কত বেশি? বিয়োগ করে লিখবো 300 টাকা বেশি খরচ করলো। বোঝা গেছে? আপেল কিনতে বেশি খরচ করেছে। কত বেশি? না 300 টাকা বেশি খরচ করলো। হয়েছে। চলে আসো পরবর্তী প্রশ্নে। শেষ 5 দাগ। দেখো কতর সঙ্গে 7 গুণ করলে 84 আসে? আমরা সুন্দর করে জানি 12 সঙ্গে 7 গুণ করলে 84। কি করে পাবো? না এই 84 কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিয়ে দিই, 7 একে 7, 1 নামলো 14, 7 2 14। হয়েছে। এখানে একই রকম ভাবে 12 সঙ্গে কত গুণ করলে 108? 12 নামটা 12 সঙ্গে 9 গুণ করলে 108। চলে আসছি 6 দাগে। গুণফল নির্ণয় করতে বলেছো। প্রত্যেকেই জানো, তোমরা ক্লাস 3 তে চতুর্থ শ্রেণীতে পড়ো, মানে 63 কে 31 দিয়ে গুণ করব। 1 3 3, 1 6 6, 3 3 9, 6 3 18। তাহলে 3 9 6 15 5, হাতে 1, 8 1 9 1। তাহলে 1953। এই হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় স্কুল, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল শেষ হয়ে গেল। তো হ্যাঁ, দ্বিতীয় স্কুলের সমস্ত গণিতের সমাধানগুলো করলাম। একই রকম ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সমস্ত স্কুলে আমরা সমাধান করাবো। প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক, তৃতীয় পর্যায়ক্রমিক, সেই সঙ্গে তোমাদের ক্লাস 4 এর বিগত বছরের বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো সেগুলো সব সমাধান করাবো। ঠিক আছে, গণিতের। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।